T'es enceinte? C'est la cocaïne qui a éclaté? ফ্রান্সের এক কুখ্যাত মহিলা কারাগার, যেখানে রাখা হয় দুনিয়ার সব ভয়ঙ্কর আর উগ্র অপরাধীদের। কিন্তু এই নরকের মধ্যে একজন এশিয়ান নারীকে দেখে সবাই অবাক। চেহারা দেখলেই বোঝা যায় সে কতটা অসহায়। এখানকার ভাষাও সে বোঝে না। দেখলেই মনে হয় এই ভয়ঙ্কর অপরাধীদের ভিড়ে সে একদমই বেমানান। কিন্তু প্রশ্ন হলো, এত নিরীহ দেখতে একটা মেয়ে এই ভয়ঙ্কর জেলখানায় কি করছে? তার পেছনের গোপন রহস্যটা কি? কেন তাকে এই নরক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে? চলুন আসল ঘটনাটা শুরু থেকে জেনে নেওয়া যাক। গল্পটা শুরু হয় আজ থেকে ঠিক 1 বছর আগে। আমাদের গল্পের নায়িকা সং জং ইয়ন এবং তার স্বামী জং বে, যাকে আমরা সুবিধার্থে কিম ডাকব, দক্ষিণ কোরিয়ার আর 10টা সাধারণ দম্পতির মতোই ছিল তাদের জীবন। সং জং ইয়ন খুবই শান্ত আর মায়াবী স্বভাবের একটা মেয়ে, আর তার স্বামী কিম একটু রাগী বা জেদি স্বভাবের হলেও মানুষ হিসেবে খারাপ না, ভীষণ পরিশ্রমী। তাদের একটা ছোট গাড়ির গ্যারেজ ছিল, আর ছিল কলিজার টুকরা একটা ছোট্ট মেয়ে। অভাব ছিল না, সুখের কমতি ছিল না, কিন্তু কপালের লিখন কে খণ্ডাবে? হঠাৎ একটা ঝড় এসে তাদের সাজানো সংসারটা তছনছ করে দেয়। কিমের এক খুব কাছের বন্ধু, যার ঋণের গ্যারান্টার ছিল কিম নিজে, সে ঋণের দায়ে আত্মহত্যা করে বসে। আর কোরিয়ার আইন অনুযায়ী ঋণগ্রহীতা মারা গেলে গ্যারান্টারকে সেই টাকা শোধ করতে হয়। টাকার অঙ্কটা ছোটখাটো ছিল না, প্রায় 200 মিলিয়ন ওয়ান। পাওনাদারদের চাপে শেষমেশ নিজেদের থাকার বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিতে হয়। সুখের রাজপ্রাসাদ ছেড়ে তারা এসে ওঠে এক অন্ধকার স্যাঁতসেঁতে বেসমেন্টের ভাড়া বাসায়। কিন্তু বাড়ি বিক্রি করেও ঋণের সাগরে হাবুডুবু খাচ্ছিল তারা। তখন কিম তার আরেক বন্ধু, যার নাম মুন্দো, তার কাছে সাহায্যের জন্য যায়। মুন্দো মানুষটা একটু অন্য লাইনের, তার নাকি অনেক বড় বড় কানেকশন আছে। কিম তাকে গিয়ে বলে, ভাই কোনো একটা ব্যবস্থা কর যাতে অল্প সময় বেশি টাকা কামানো যায়। এই বন্ধুটিও তখন কিমকে একটা অফার দেয়। সে বলে, দোস্ত একটা কাজ আছে, তবে একটু রিস্কি। ফ্রান্স থেকে কিছু দামি পাথর বা রত্ন নিয়ে আসতে হবে। কাজটা শুধু ক্যারি করা, যদি তুই এটা করতে পারিস তাহলে মোটা অঙ্কের টাকা পাবি। সে আরও অভয় দিয়ে বলে, ভয়ের কিছু নাই, যদি কাস্টমস ধরেও ফেলে বড়জোর কিছু জরিমানা হবে, ওটা আমি দেখে নেব, কিন্তু মালটা আনতে পারলে তুই লাল হয়ে যাবি। কাজটা যে বেআইনি সেটা কিম বুঝতে পারছিল, কিন্তু একে তো পাওনাদারদের হুমকি, তার উপর বাড়িওয়ালার ভাড়ার জন্য চাপ। দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ যা করে আর কিম রাজি হয়ে যায়। কিন্তু তার স্ত্রী জংইয়ন এটা মানতে পারছিল না। সে স্বামীকে বোঝায়, এসব বিপজ্জনক পথে যেও না। কিন্তু ওই যে বললাম, অভাবে স্বভাব নষ্ট। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। কিম চিৎকার করে বলে, আমি তো আমার বন্ধুর উপকার করতে গিয়েই আজ পথে বসেছি, আমি তো কোনো পাপ করিনি। এখন এই বিপদ থেকে উদ্ধার পেতে হলে এছাড়া উপায় নেই। রাগের মাথায় কিম সেই বন্ধুকে ফোন দেয় কাজটা কনফার্ম করার জন্য। কিন্তু এখানেই ঘটে প্রথম টুইস্ট। বন্ধুটি জানায়, দোস্ত তুই পুরুষ মানুষ, তোকে এয়ারপোর্টে সন্দেহ করবে বেশি। এই কাজটা কোনো মেয়ে মানুষ করলে সেফ, তোর বউকে পাঠা। এটা শুনে কিম আকাশ থেকে পড়ে। সে রেগে আগুন হয়ে যায়, বলে, তুই পাগল না জানোয়ার? আমার বউকে আমি এই রিস্কি কাজে পাঠাবো? কিন্তু তাদের এই ঝগড়া আর চিৎকার শুনে তাদের ছোট্ট মেয়েটা ভয় কেঁদে ওঠে। মেয়ের কান্না শুনে জংইয়ন থমকে যায়। সে ভাবে, আজ টাকার অভাবে মেয়ের স্কুলের বেতন দেওয়া যাচ্ছে না, মেয়েটা ভালো মন্দ খেতে পাচ্ছে না। মা হয়ে সন্তানের এই কষ্ট সে আর সহ্য করতে পারছিল না। সে ভাবে, আমরা বড়রা না হয় কষ্ট করলাম, কিন্তু আমার ফুলের মতো বাচ্চাটা কেন কষ্ট পাবে? শেষমেশ মেয়ের মুখের দিকে তাকিয়ে সংসারের হাল ধরতে জংইয়ন নিজেই সিদ্ধান্ত নেয় সে ফ্রান্সে যাবে। কথা ছিল খুবই সাধারণ, শুধু একটা ব্যাগ নিয়ে আসবে, যার ভেতরে নাকি দামি পাথর আছে। কিন্তু জংইয়ন জানত না তার সরলতার সুযোগ নিয়ে তাকে কোন মরণ ফাঁদে ফেলা হচ্ছে। প্যারিস এয়ারপোর্টে নামার পরেই ফরাসি পুলিশ তাকে সন্দেহ করে। তার লাগেজ আটকানো হয়। জংইয়ন তখনও জানে না ব্যাগের ভেতরে আসলে কি আছে। পুলিশ যখন ব্যাগটা ছিঁড়ে ফেলে, তখন সেখান থেকে কোনো দামি পাথর বের হয়নি। বের হয় প্যাকেটের পর প্যাকেট ভর্তি কোকেন, যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় 1200 বিলিয়ন ওয়ান। ফ্রান্সের মতো দেশে এত বিশাল পরিমাণ ড্রাগস সহ ধরা পড়া মানে সোজা মৃত্যুদণ্ড না হলেও জীবনটা ওখানেই শেষ। জংইয়ন ফরাসি ভাষা জানে না, ইংরেজিও বোঝে না। সে পুলিশকে কিছুতেই বোঝাতে পারে না যে সে নির্দোষ। সে জানত না এর ভেতরে কি আছে। পুলিশ তাকে আন্তর্জাতিক ড্রাগস স্মাগলার মনে করে সোজা জেলে ঢুকিয়ে দেয়। ওদিকে কোরিয়ায় বসে থাকা কিম যখন এই খবর পায়, তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে দৌড়ে সেই শয়তান বন্ধুর খোঁজে যায়, কিন্তু ততক্ষণে সেই শয়তান বন্ধু হাওয়া। পুলিশ উল্টো কিমকেই সন্দেহ করতে শুরু করে। তাদের ধারণা, বউ যেহেতু ড্রাগস পাচার করেছে, নিশ্চয়ই জামাইও এর সাথে জড়িত। পুলিশ কিমের বাসায় রেড করে, সবার সামনে, এমনকি তার ছোট্ট মেয়েটার সামনে তাকে জেরা করা হয়, অপমান করা হয়। এখন আসি ফ্রান্সে থাকা কোরিয়ান এম্বাসির কথায়। বিদেশের মাটিতে নিজ দেশের নাগরিক বিপদে পড়লে দূতাবাসের দায়িত্ব তাদের সাহায্য করা, তাই না? কিন্তু ফ্রান্সে থাকা কোরিয়ান দূতাবাসের অফিসারদের কাছে জংইয়নের এই ঘটনা ছিল শুধুই একটা ঝামেলা। তারা ভাবল, ধুর, এই ছোট লোক একটা মেয়ের জন্য আমরা কেন খাটাখাটনি করব? এর জন্য তো আমাদের দুদেশের সম্পর্কে প্রভাব পড়তে পারে, আমার প্রমোশন আটকে যেতে পারে। তাই তারা বিষয়টাকে একদম গুরুত্বই দিল না। দায়সারাভাবে একজন জুনিয়র সেক্রেটারিকে পাঠানো হলো জেলে। সেই সেক্রেটারি জেলে গিয়ে
গিয়ে জংইয়নের খোঁজখবর নেওয়া তো দূরের কথা, তার সাথে পশুর মতো আচরণ করল। সে একটা কাগজে সই করতে বলল, যেটা মূলত একটা স্বীকৃতি যে আমি জেলে ভালো আছি এবং আমার কোনো আইনি সাহায্যের দরকার নেই। জংইয়ন ভাষা ঘোছে না, সে জানে না কি সে সই করছে। সে শুধু এইটুকু বুঝতে পারছিল যে এরা তার দেশের মানুষ, নিশ্চয়ই তাকে বাঁচাতে এসেছে। সে সেক্রেটারির পায়ে ধরে কান্না করে, আমাকে শুধু একবার আমার স্বামী আর বাচ্চার সাথে কথা বলতে দিন। কিন্তু সেই পাষাণ অফিসার কোনো দয়া দেখায় না। শেষমেশ জেলের ফরাসি গার্ডদের মায়া লাগে। তাদের অনুরোধে অফিসার রাজি হয় একটা ফোন করার সুযোগ করতে। ফোনের ওই পাশে স্বামী আর এই পাশে স্ত্রী, দুজনেই কান্নায় ভেঙে পড়ে। আবেগের চোটে তারা ঠিকমতো কথাই বলতে পারে না। মেয়েটার সাথে একটা কথা বলার আগেই ফোনের সময় শেষ হয়ে যায়, লাইন কেটে যায়। এই দৃশ্যটা যে কতটা কষ্টের সেটা বলে বোঝানো যাবে না। কিম কোরিয়ায় পাগলের মতো ঘুরছে, সে বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছে। শেষমেশ অনেক কষ্টে সে ফ্রান্সের কোরিয়ান অ্যাম্বাসির নম্বর জোগাড় করে ফোন দেয়। কিন্তু জানেন তখন অ্যাম্বাসির ওই অফিসার কি করছিল? সে তখন আরাম করে কফি খাচ্ছিল আর অফিসের জানালা দিয়ে প্যারিসের দৃশ্য দেখছিল। কিমের কান্না তার কানেই ঢুকছিল না। সে কিমকে সাফ জানিয়ে দেয়, দেখুন আপনার স্ত্রীর কেসটা খুব জটিল, তাকে বাঁচাতে হলে ফরাসি উকিল নিয়োগ করতে হবে, যার জন্য প্রচুর টাকা লাগবে। কিমের কাছে যেখানে ভাত খাওয়ার টাকা নেই, সে উকিল ধরবে কিভাবে? অফিসার ফোন কেটে দিয়ে তার বসের কাছে বলে, স্যার আমরা কি ফরাসি সরকারের কাছে ওর জামিনের আবেদন করব? বস রেগে গিয়ে বলে, তোমার কি মাথা খারাপ? জামিন দিলে ওই মহিলার থাকা খাওয়ার খরচ কে দেবে? সরকার, আমাদের বাজেট নেই, ওকে জেলেই পচে মরতে দাও। এভাবে 3 মাস কেটে যায়। জংইয়ন ভেবেছিল হয়তো খুব দ্রুত সে ছাড়া পাবে, কিন্তু একদিন হঠাৎ তাকে ঘুম থেকে তুলে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়। তাকে ফ্রান্সের মূল ভূখণ্ড থেকে হাজার হাজার মাইল দূরে ক্যারিবিয়ান সাগরের মাঝখানে মার্টিনিক নামের এক দ্বীপে নিয়ে যাওয়া হয়। এটা এমন এক জায়গা যেখান থেকে পালানোর কোনো উপায় নেই। জেলে ঢোকার সাথে সাথেই শুরু হয় অমানবিক নির্যাতন। নিরাপত্তার অজুহাতে জেলের গার্ডরা তাকে সম্পূর্ণ নগ্ন করে তল্লাশি চালায়। জংইয়ন লজ্জায় অপমানে কুকড়ে যায়। সে বারবার বলছিল, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। কিন্তু কে শোনে কার কথা? তাকে ঠেলে দেওয়া হয় এক অন্ধকার সেলে। তার রুমমেটরা ছিল সব ভয়ঙ্কর খুনি আর ডাকাত। একমাত্র এশিয়ান এবং দুর্বল হওয়ার কারণে সবাই তার উপর অত্যাচার করত। তার খাবার ফেলে দিত, তাকে মারধর করত। ভাষার সমস্যা, খাবারের কষ্ট আর মানসিক যন্ত্রণা সব মিলিয়ে জংইয়ন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল। তবে এর মধ্যেও জেলের এক রুমমেট, যে নিজেও অনেক নির্যাতনের শিকার, সে জংইয়নের প্রতি একটু মায়া দেখায়। এই মেয়েটার নাম ছিল গিয়ল। গিয়ল নিজেও জেলের গার্ডদের দ্বারা নিয়মিত ধর্ষণের শিকার হতো। 2 দুঃখী নারী একে অপরের ভরসা হয়ে দাঁড়ায়। জংইয়নের বেঁচে থাকার একমাত্র শক্তি ছিল তার মেয়ের ছবি। সে সারাদিন ওই ছবিটার দিকে তাকিয়ে থাকতো আর ভাবত, একদিন আমি ফিরে যাবই। এদিকে কিম কিন্তু হাল ছাড়েনি। পুলিশ যখন তার বন্ধুর খোঁজ দিতে পারছিল না, তখন কিম নিজেই গোয়েন্দাগিরি শুরু করে। সে সেই পলাতক বন্ধু মুন্দোর পুরনো অফিসে লুকিয়ে ঢোকে। সেখানে গিয়ে সে দেখে আরেক দল মাস্তানও মুন্দোকে খুঁজছে। কারণ মুন্দো শুধু কিমকেই ঠমায়নি, ওই এলাকার মাস্তানদের কাছ থেকেও টাকা ধার নিয়ে পালিয়েছিল। কিম তখন ওই মাস্তানের সর্দারকে বলে, ভাই আমাদের দুজনের শত্রু একজনই, চলুন একসাথে কাজ করি। মাস্তান সর্দার প্রথমে কিমকে পাত্তা দেয় না, কিন্তু কিমের অবস্থা দেখে তার দয়া হয়। সে কিমকে কিছু টাকা দেয় আর বলে, তুই তোর মতো খোঁজ, আমরা পেলে তোকে জানাবো। মাস্তানের দেওয়া ওই টাকা দিয়ে কিম অনেক দিন পর তার মেয়েকে নিয়ে ভালো মন্দ কিছু খায়, গোসল করায়। এরপর মেয়েকে তার বোনের কাছে রেখে সে দিন রাত এক করে সেই প্রতারক বন্ধুকে খুঁজতে থাকে। অবশেষে মুন্দোর অফিসের ময়লার ঝুড়ি থেকে পাওয়া একগাদা ভিজিটিং কার্ডের সূত্র ধরে কিম একটা বড় ক্লু পায়। সে জানতে পারে মুন্দোর এক সাগেরেদ এখন কোথায় আছে। সে পুলিশকে জানায়, কিন্তু কোরিয়ান পুলিশও সেই একই রকম অলস। তারা বলে, আপনি সাধারণ মানুষ হয়ে এত বড় আসামি ধরবেন, এটা কি সিনেমার গল্প? কিন্তু কিমের জেদের কাছে পুলিশ হার মানে। তারা অভিযান চালায় এবং সত্যিই সেই সাগেরেদকে ধরে ফেলে। একই সময়ে মাস্তানরাও তাকে ধরে ফেলেছিল। শেষ পর্যন্ত পুলিশের হাতেই সে ধরা পড়ে। এই গ্রেফতারের ফলে একটা আশার আলো দেখা দেয়। ততদিনে জংইয়নের চিঠি আসে কিমের কাছে। চিঠিতে জংইয়ন লিখেছে তার কষ্টের কথা। তার জামা কাপড় সব ছিঁড়ে গেছে, পরার মতো কিছুই নেই। কিম যখন বাসা থেকে বউয়ের পুরনো কাপড়গুলো গোছাচ্ছিল পাঠানোর জন্য, তখন সে খেয়াল করে তার বউয়ের আগে ব্যবহার করা অন্তর্বাসগুলো ছেঁড়া। টাকার অভাবে মেয়েটা নিজের জন্য ভালো একটা কাপড়ও কিনতে পারেনি কোনোদিন। ছেঁড়া কাপড়গুলো হাতে নিয়ে কিম ডুকরে কেঁদে ওঠে। সে নিজেকে ধিক্কার দেয়, আমি কেমন স্বামী, আমার জন্যই আজ আমার বউয়ের এই দশা। কিম দৌড়ে যায় পোস্ট অফিসে কাপড় আর কিছু টাকা পাঠাতে। কিন্তু পোস্ট অফিস জানায় ফ্রান্সে এই পার্সেল পৌঁছতে 20-25 দিন লাগবে, কিন্তু অ্যাম্বাসির মাধ্যমে পাঠালে সেটা দ্রুত পৌঁছাবে। কিম আবার সেই অ্যাম্বাসি অফিসারকে ফোন করে আর ওই অফিসার আবারও সেই একই ব্যবহার করে। সে বলে, আমরা কি কুরিয়ার সার্ভিস খুলে বসেছি? আমি কি আপনার বউয়ের জন্য কাপড় টানার চাকরি করি? আমাকে আর ডিস্টার্ব করবেন না, বলে ফোন কেটে দেয়।
অথচ এই অফিসাররাই তখন সরকারের টাকায় দামি রেস্তোরাঁয় ডিনার করার প্ল্যান করছিল। ওদিকে ফ্রান্সে জংইয়নের বিচার প্রক্রিয়া আটকে আছে, কারণ মূল হোতা মুন দো ধরা পড়েনি। বিচারক বলে দিয়েছে মূল অপরাধী না পাওয়া পর্যন্ত জংইয়নকে ছাড়া যাবে না, তার জেল আরও 4 মাস বাড়িয়ে দেওয়া হয়। অ্যাম্বাসি থেকে কোনো অনুবাদকও পাঠানো হয়নি, তাই জংইয়ন আদালতেও নিজের কথা বলতে পারেনি। কিন্তু কোরিয়ার তখন একটা বড় ব্রেক থ্রু হয়। পুলিশের হাতে ধরা পড়া সেই সাগরেদের স্বীকারোক্তির ভিত্তিতে অবশেষে মূল অপরাধী মুন দো ধরা পড়ে। জেলের মুখে মুন দো স্বীকার করে যে জংইয়ন নির্দোষ, সে জানতো না ব্যাগে ড্রাগস আছে, আমিই তাকে ঠকিয়েছি, ব্যাস সত্য প্রমাণিত। এখন শুধু এই স্বীকারোক্তি আর আদালতের রায়টা ফরাসি ভাষায় অনুবাদ করে ফ্রান্সের আদালতে জমা দিতে হবে, তাহলেই জংইয়ন মুক্তি পাবে। কাজটা খুব সহজ, তাই না? কিম খুশিতে আত্মহারা হয়ে যায়। সে সাথে সাথে এই রায়ের কপি অ্যাম্বাসিতে পাঠিয়ে দেয়। কিন্তু হায়রে কপাল, অ্যাম্বাসির সেই অফিসাররা তখন ব্যস্ত এক মন্ত্রী মহোদয়ের ফ্রান্স সফর নিয়ে। মন্ত্রীর যাতে কোনো অসুবিধা না হয় তার প্রোটোকল নিয়েই তারা ব্যস্ত। জংইয়নের সেই মুক্তির কাগজ, যেটা তার জীবনের টিকিট, সেটা তারা ফাইলের নিচে চাপা দিয়ে রাখে। সেই কাগজটা, যেটা ছিল জংইয়নের মুক্তির একমাত্র চাবিকাঠি, সেটাকে ওই অফিসাররা আবর্জনা মনে করে কাগজের শ্রেডার মেশিনে ঢুকিয়ে কুচি কুচি করে কেটে ফেলল। এরপর সেই ফাইলটা নিয়ে আর কেউ কোনোদিন প্রশ্নও করেনি। ওদিকে জংইয়ন দিনের পর দিন, মাসের পর মাস অপেক্ষা করছে কবে তার ডাক আসবে। ফরাসি আদালত বারবার বলছে, আমরা কোরিয়ান এম্বাসি থেকে কোনো কাগজ পাইনি, তাই বিচার শুরু করতে পারছি না। বিচারক পর্যন্ত বিরক্ত হয়ে বলেই দিলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু তোমাদের দেশের এম্বাসি এত ইরেসপন্সিবল কেন? তারা তো কোনো পাত্তাই দিচ্ছে না। এভাবে জেলের ঘানি টানতে টানতে 11 মাস পার হয়ে গেল। জংইয়ন বুঝতেই পারছে না আসল অপরাধী ধরা পড়ার পরেও কেন তার বিচার হচ্ছে না। সে আবারও অ্যাম্বাসিতে চিঠি লেখে, কিন্তু নিষ্ঠুর অফিসাররা সেই চিঠি খুলেও দেখে না, সোজা ডাস্টবিনে ফেলে দেয়। জংইয়নের জীবনটা যেন একটা তামাশায় পরিণত হয়েছে। একদিন জংইয়নকে ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ নির্জন পাহাড়ি রাস্তায় গাড়িটা থামানো হলো। গার্ডরা গাড়ি থেকে নেমে গেল পাহারা দিতে, আর ড্রাইভারের সিটে থাকা অফিসার জংইয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। সে তাকে ধর্ষণ করার চেষ্টা করে। জংইয়ন প্রাণপণ চিৎকার করছে, ধস্তাধস্তি করছে। ভাগ্য ভালো, ওই সময় রাস্তা দিয়ে কিছু লোক যাচ্ছিল। তারা পুলিশের গাড়ি দেখে থামতেই ওই অফিসার ভয় পেয়ে যায়। এই সুযোগে জংইয়ন গাড়ি থেকে লাফ দিয়ে দৌড় দেয়। পাহাড়ি রাস্তা, জঙ্গল পেরিয়ে সে দৌড়াতে দৌড়াতে এক সমুদ্র সৈকতে এসে পৌঁছায়। কি অদ্ভুত ভাগ্য, তাই না? বিয়ের পর তার স্বপ্ন ছিল স্বামীর সাথে এমন সুন্দর কোনো বিচে হানিমুনে আসবে। আজ সে এসেছে ঠিকই, কিন্তু হানিমুনে নয়, ফেরারি আসামি হয়। সৈকতে বেশিক্ষণ থাকা হলো না, পুলিশ তাকে আবার ধরে ফেলে। পালানোর চেষ্টার অপরাধে তাকে এবার সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন সেলে আটকে রাখা হয়। একে তো বিচারের দেরি, তার উপরেই মানসিক নির্যাতন। জংইয়ন ধীরে ধীরে পাগল হওয়ার উপক্রম হলো। তবে এর মধ্যে একটা সুখবর আসে। যেহেতু 1 বছরের বেশি সময় ধরে তার বিচার ঝুলে আছে, তাই ফরাসি আইন অনুযায়ী তাকে জেল থেকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। মানে সে জেলের বাইরে একটা বাসায় থাকতে পারবে, কিন্তু দ্বীপ ছেড়ে কোথাও যেতে পারবে না। তাকে মার্টিনিক দ্বীপেই গৃহবন্দী থাকতে হবে। জরাজীর্ণ একটা বাসায় তাকে রাখা হলো। জংইয়ন প্রথমেই দেওয়ালে একটা বিশ্ব মানচিত্র লাগায় আর হাত দিয়ে মাপে এখান থেকে তার বাড়ির দূরত্ব কত। জেলে থাকার চেয়ে বাইরে ভালো, কিন্তু নতুন বিপদ হলো টাকা। সে কাজ করতে পারবে না, কিন্তু তাকে খেয়ে পড়ে বাঁচতে হবে। অ্যাম্বাসিকে জানালে তারা সাফ বলে দেয়, আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আপনাকেই করতে হবে, আমরা কিছু করতে পারবো না। ওদিকে কোরিয়ায় তার স্বামী কিম পাগলের মতো হয়ে যায়। সে প্ল্যাকার্ড হাতে রাস্তায় রাস্তায় ঘোরে, কিন্তু কেউ তার দিকে তাকায় না। শেষমেশ কিমের এক পরিচিত ছোট ভাই বুদ্ধি দেয় ইন্টারনেটের মাধ্যমে মানুষের সাহায্য চাইতে। সে পুরো ঘটনাটা অনলাইনে পোস্ট করে দেয়। পোস্টটা ভাইরাল হতে সময় নেয়নি। কোরিয়ার সাধারণ মানুষ ঘটনাটা জেনে ক্ষোভে ফেটে পড়ে। তারা অ্যাম্বাসির মুন্ডপাত করতে শুরু করে। চাপে পড়ে তখন অ্যাম্বাসি নড়ে চড়ে বসে। তারা মিডিয়ার সামনে মিথ্যা সাফাই গায় যে ফরাসিদের কাজ খুব স্লো, আমাদের কোনো দোষ নেই। শুধু তাই নয়, লোক দেখানোর জন্য অ্যাম্বাসির সেই অফিসার আর তার সেক্রেটারি মার্টিনিক দ্বীপে যায় জংইয়নের সাথে দেখা করতে। কিন্তু তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল তারা অফিসিয়াল কাজে নয়, বরং সরকারি টাকায় পিকনিক করতে এসেছে। জংইয়নের সাথে দেখা করার পর অফিসাররা যা বলল, শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। তারা ব্যঙ্গ করে বলে, আরে মানুষ তো এই দ্বীপে আসে ছুটি কাটাতে, হাজার হাজার টাকা খরচ করে, আর আপনি এখানে ফ্রিতে আছেন। মন খারাপ না করে এনজয় করুন, মেডিটেশন করুন। জংইয়ন তার পায়ে ধরে কান্না করে বলে, আমাকে শুধু দেশে ফেরার ব্যবস্থা করে দিন। তখন অফিসাররা উল্টো ধমক দেয়, বেশি কান্নাকাটি করবেন না, ড্রাগস মামলায় ফেসেছেন, 10 বছরের জেল হতে পারে। এক বুক আশা নিয়ে যাদের দিকে তাকিয়েছিল, সেই দেশের মানুষগুলোর এমন আচরণে জংইয়ন পুরোপুরি ভেঙে পড়ে। সে ভাবে, আর বেঁচে থেকে লাভ কি?
সে পরিবারের উদ্দেশ্যে একটা বিদায়ী চিঠি লেখে এবং আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। ওদিকে কোরিয়ায় যখন তার স্বামী দেখে সরকার কোনো পাত্তাই দিচ্ছে না, সে নিজের গায়ে পেট্রোল ঢলিয়ে আত্মহত্যা দেওয়ার চেষ্টা করে, যাতে মিডিয়ার নজরে আসে। ভাগ্যক্রমে তাকে বাঁচানো হয়। ইন্টারনেটের শক্তিগত প্রবল দেখুন। কোরিয়ার কিছু নেটিজেন খুঁজে বের করে যে ওই মার্টিনিক দ্বীপে আরও কিছু কোরিয়ান মানুষ বাস করে। তারা ওই কোরিয়ানদের সাথে যোগাযোগ করে জং ইয়নের খোঁজ নিতে বলে। সেই প্রবাসীরা গিয়ে দেখে জং ইয়ন আত্মহত্যার চেষ্টা করেছে, কিন্তু তারা তাকে সময় মতো হাসপাতালে নিয়ে বাঁচায়। অথচ অ্যাম্বাসি মিথ্যা বলেছিল যে ওই দ্বীপে কোনো কোরিয়ান থাকে না। এই ঘটনা জেনে একজন ডকুমেন্টারি পরিচালক কিমের সাথে যোগাযোগ করেন। তিনি সিদ্ধান্ত নেন এই পুরো ঘটনা নিয়ে তিনি একটা তথ্যচিত্র বানাবেন। তিনি কিমকে নিয়ে সোজা ফ্রান্সের সেই দ্বীপে চলে যান। দীর্ঘ 2 বছর পর, হ্যাঁ ঠিক 700রও বেশি দিন পর স্বামী স্ত্রীর দেখা হলো। দুজনের কেউ কোনো কথা বলতে পারছিল না, শুধু একে অপরকে জড়িয়ে ধরে কান্না। এই দৃশ্য দেখে পাথরও গলে যাবে। পরিচালক আর তার টিম এবার তদন্তে নামে। তারা ফরাসি আদালতের বিচারকের সাথে কথা বলেন। বিচারক অবাক হয়ে বলেন, আরে আমরা তো কবে থেকেই বলছি, শুধু কোরিয়ান আদালতের রায়ের কপিটা দিলেই আমরা কেস ডিসমিস করে দেব, কিন্তু আপনাদের অ্যাম্বাসি তো কিছুই পাঠায়নি। স্থানীয় উকিলও জানায় ভাষা না বোঝার কারণে জং ইয়ন কিছুই বলতে পারেনি, আর অ্যাম্বাসি কোনো অনুবাদকও দেয়নি। পরিচালক যখন এই প্রমাণগুলো নিয়ে অ্যাম্বাসির অফিসারদের প্রশ্ন করেন, তারা আবারও মিথ্যা কথা বলে। তারা ভুয়া নথিপত্র দেখায় যে নাকি তারা সব পাঠিয়েছে, কিন্তু যখন রিসিপ্ট কপি বা প্রমাণ চাওয়া হয় তখন তারা আমতা আমতা করে। ধরা পড়ে যাওয়ার ভয়ে তারা উল্টো কিমকে হুমকি দেয়। তারা বলে, আপনার স্ত্রী কিন্তু এখনও জামিনে আছে। যদি এই ডকুমেন্টারি টিভিতে প্রচার হয় আর আমরা যদি রিপোর্ট করে দিই, তাহলে ফরাসি পুলিশ তাকে আবার জেলে ঢুকিয়ে দেবে। তার 10 বছরের জেল হবে। পরিচালক কিমকে জিজ্ঞেস করেন, আমরা কি এটা প্রচার করব? এতে কিন্তু রিস্ক আছে। কিম তখন আর ভয় পায় না। সে বুঝে গেছে এই অফিসাররা মানুষ না, এরা শয়তান। সে বলে, প্রচার করুন, আমি চাই সারা দুনিয়া দেখুক এরা আমাদের সাথে কি করেছে। টিভিতে এই ডকুমেন্টারি প্রচার হওয়ার পর পুরো কোরিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। জনগণের চাপে সরকার বাধ্য হয় ওই কনসাল অফিসারকে সরিয়ে দিতে, যদিও তাকে শাস্তি দেওয়া হয়নি, শুধু অন্য দেশে ট্রান্সফার করা হয়েছিল। ভাবা যায়, জনগণের ট্যাক্সের টাকায় এরা আয়েশ করে আর বিপদে পড়লে পিটটান দেয়। অবশেষে জং ইয়নের বিচার শুরু হয়। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জং ইয়ন যা বলল তা শুনে বিচারকও আবেগপ্রবণ হয়ে পড়েন। সে বলল, আমি জানি আমি অপরাধী, আমি আমার পরিবারের কাছে অপরাধী। গত 2 বছর আমি আমার মেয়ের কাছে ছিলাম না। আমার মেয়েটার বয়স তখন 4 ছিল, এখন 6। আমি শুধু আমার সেই হারানোর সময়টা ফেরত চাই। আমাকে আমার পরিবারের কাছে যেতে দিন। বিচারক রায় দিলেন, তাকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হলো। কিন্তু যেহেতু সে ইতিমধ্যে 2 বছর জেল খেটেছে, তাই তাকে আর জেলে থাকতে হবে না। উল্টো সে চাইলে ফরাসি সরকারের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলাও করতে পারে। কিন্তু জং ইয়ন বলল, আমার কোনো টাকা চাই না, আমি শুধু বাড়ি যেতে চাই। অবশেষে সেই দিনটি এলো। জং ইয়ন কোরিয়ায় ফিরে এলো। এয়ারপোর্টে তার স্বামী আর মেয়ে অপেক্ষা করছে। 2 বছর পর মেয়েটা তার মাকে দেখছে। প্রথমে একটু থমকে যায়, তারপর মা মা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরে। মা মেয়ের সেই কান্নার আলিঙ্গন, এটা ছিল তাদের যুদ্ধে জেতার মুহূর্ত। গল্পের শেষটা আরও সুন্দর। জং ইয়ন আর কিম আবার তাদের সেই ছোট সংসারে ফিরে যায়। অভাব আছে, কষ্ট আছে, কিন্তু এখন তাদের মধ্যে ভালোবাসাটা আরো গভীর। একদিন তুষারপাতের মধ্যে পুরো পরিবার ছাদে বসে ছবি তুলছিল। ঠিক তখন কিমের ফোনে একটা কল আসে। সেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন। অফিসাররা বলছে, স্যার সুখবর আছে, আপনার স্ত্রীর মাত্র 1 বছরের জেল হয়েছে, তিনি শীঘ্রই ফিরবেন। কিম ফোনটা হাতে নিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দেয়। যেই স্ত্রী পাশে বসে হাসছে তার খবর এখন দিচ্ছে সরকার। কিম কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। তারপর বউ মেয়ের দিকে তাকিয়ে হাসি মুখে ছবি তোলে। এই একটা দৃশ্য বুঝিয়ে দিল সিস্টেমের প্রতি তাদের আর কোনো আস্থাই অবশিষ্ট নেই। এই ছিল মুভি ওয়ে ব্যাক হোম। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভিটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা যাদের ভরসায় থাকি সেই সিস্টেম বা আমলারা আসলে কতটা অমানবিক হতে পারে। একজন সাধারণ মানুষের জীবনের চেয়ে তাদের কাছে প্রোটোকল আর মন্ত্রীর সফর বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার পর আপনার কি মনে হলো? আমাদের ট্যাক্সের টাকায় কি আমরা এমন সেবাই আশা করি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক এই ভিডিওটি আরো হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে। আর এমন ইমোশনাল এবং রোমাঞ্চকর মুভির এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের পরিবারের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।